ডেলিজ খান আপনি রয়েছেন আমাদের সাথে। পারমাণবিক স্থাপনায় হামলার ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে কিনা এবং সেটি আসলে ঝুঁকিটা কতটুকু থাকে? আমরা দেখি যে বিভিন্ন সময়ে এই যুদ্ধগুলো আসলে আঞ্চলিক যুদ্ধ হিসেবে থাকে না, অনেক সময় বড় আকারে যুদ্ধটা ছড়িয়ে পড়ে এবং সবাই যে শঙ্কাটা করে থাকে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা সবার মধ্যেই থাকে। আপনি কি দেখেন যে ইরান এবং এই ইসরায়েল আমেরিকার এই যুদ্ধ আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে, এমন কোনো আশঙ্কা করেন কিনা ডেলিজ খান? ধন্যবাদ। যদি আমি কারেক্টলি বুঝে থাকি, দুইটা পার্ট। একটা হচ্ছে যে যদি নিউক্লিয়ার এসকেলেশন হয় তাহলে এটার জন্য কোনো ক্ষতি হবে কিনা, আর এটা হচ্ছে রিজিয়নাল এসকেলেশন হবে কিনা। তো ফার্স্ট হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন, আমরা যুদ্ধের ভাষায় যেটাকে বলি বেলিজারেন্ট রেশিও, মানে দুইটা পক্ষের তুল্য বিচার। তো এখানে আপনি দেখবেন যে দুইটা নিউক্লিয়ার সুপার পাওয়ার, ওয়ান ইজ ইউএসএ অ্যান্ড ওয়ান ইজ ইসরায়েল, তারা ফাইট করতেছে এগেইনস্ট ইরান। ইরান ইজ নট এ নিউক্লিয়ার পাওয়ার অ্যাজ ইয়েট এখন পর্যন্ত। আর ওদের যে নিউক্লিয়ার ক্যাপাসিটি এবং ফ্যাসিলিটিসগুলো আছে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে যে মোসাদ্দেক যখন এর আগে কিন্তু মোসাদ্দেককেও আমেরিকা এরকম রেজিম চেঞ্জ করাইছিল, এবং করানোর পরে ওই শাহরেজা পেহলেভিকে নিয়ে আসলো। শাহরেজা পেহলেভিকে যখন আনার পরে শাহরেজা পেহলেভিকে দিয়ে এই যে ইরানের এখন যে আপনি নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এবং পুরো প্রোগ্রামটা দেখতেছেন, এটা কিন্তু সিআইএ মাধ্যমে আমেরিকা ইরানকে দিয়েছিল শুরু করার জন্য। সেই আমেরিকাই এখন আবার ইরানের এটা ধ্বংস করতে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং টুইস্ট। আচ্ছা, এখানে আপনার আরেকটা এই কোশ্চেনটার আনসার আমি দিয়ে দিই একবারেই। যেমন চেরনোবিল দুর্ঘটনার কথা আমাদের এখনো জানা আছে। যদি আপনি ধরে নেন যে ইরানের ওই লেভেলের পারমাণবিক ফ্যাসিলিটি, পরীক্ষা নিরীক্ষার সক্ষমতা আছে, আর সেটাতে যদি ইউএসএ এবং ইসরায়েলের যে জয়েন্ট ফোর্স এই মুহূর্তে আছে, তারা যদি এফেক্টিভলি অ্যাটাক করতে পারে আর সেটা যদি ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে অফকোর্স এটার একটা রেসিডুয়াল ইফেক্ট ইরানে এবং আশেপাশে ছড়াবে। হ্যাভিং সেইড দ্যাট, আমার কাছে ওটার সম্ভাবনা খুব কম মনে হচ্ছে। ওটা বলে এবার আমি আপনার পরের অংশটাতে আসি, যে রিজিয়নাল এসকেলেশনের যে আপনি আশঙ্কার কথা বলছেন। এখানে আপনাকে যে জিনিসটা খুব কেয়ারফুলি বুঝতে হবে সেটা হচ্ছে, আমাদের বাংলাদেশি অনেকেই দেখি আমাকে জিজ্ঞেস করে মাঝে মাঝে, স্যার মুসলিম দেশ ইরান, তা আশেপাশে যে মুসলিম দেশ আছে তারা কেন? আমি এই প্রশ্নতে আসতাম যে আমি আপনার কাছে এই একই প্রশ্নে আসলে আসতাম যে আশেপাশের দেশগুলো কেন ইরানের পক্ষ না নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ছে? এটির আসলে কারণটা কি? এক্স্যাক্টলি এটা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের কেন অভাব? একটা অংশ। জি, শুনছি আমি। না, ঐক্যের অভাব না, এটার একটা অংশ অলরেডি সাকিব ভাই কভার করে ফেলছেন, এটা হয়তো নোটিস করেন না। আমি একটু এক্সপ্যান্ড করি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে পৃথিবীর সব দেশেরই কিন্তু রিজার্ভ হচ্ছে ডলারে। সৌদি আরবের রিজার্ভ ডলারে, জর্ডানের রিজার্ভ ডলারে, ইউএইর রিজার্ভ ডলারে। আর আপনারা এটা আমাদের দর্শকরা অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না, রাশিয়া এবং ইরানের রিজার্ভ কিন্তু এখন পর্যন্ত ইউএস ডলারে যে রিজার্ভ আছে, এটা এখন পর্যন্ত কনফিসকেট করে রাখছে ইউএসএ। তার মানে ইউএস এর একটা ক্ষমতা আছে যে বাংলাদেশ যদি ইউএস এর এগেইনস্টে কোনো কারণে চলে যায়, তাহলে তাদের ওখানে একটা আইন আছে, যে আইন দিয়ে বাংলাদেশের যে ডলারের রিজার্ভটা ইউএসএ তে রাখা আছে, এটা সে জব্দ করে দিতে পারে, এবং এটা অনির্দিষ্টকালের জন্য জব্দ করতে পারে। এইটা একটা ভয়, যে ভয়ের কারণে অন্যান্য যে মুসলিম রাষ্ট্র আছে ওখানে, তারা এই আমেরিকার এগেইনস্টে যায় না। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, পুরো ডিজাইনটাই দাঁড় করানো হয়েছে পেট্রো ডলারের উপর বেস করে। আপনি পেট্রোলিয়াম বিক্রি করবেন, বিনিময়ে ডলারে এটা বিক্রি করতে হবে। দেয়ার বাই ডলারের এই আধিপত্য এখন পর্যন্ত ভাঙা যায় নাই। ব্রিক্স এবং অন্যান্য তারা ভাঙার চেষ্টা করতেছে। ইরান একেবারে নিজস্ব পদ্ধতিতে আস্তে আস্তে এটা অলমোস্ট চোরাই ভাবেই তেল বিক্রি করে করে চলতেছে, যেহেতু ডলার এসে বিক্রি করতে পারে না বিকজ অফ দ্য স্যাংশন। এখন এই যে ওখানে যে কান্ট্রিগুলো আছে, আপনি লক্ষ্য করলে দেখবেন যে যখন ইউএসএ অ্যাটাক করলো এবার আজকে ভোরে ইরানের উপরে, ইরান কিন্তু রিটালিয়েটরি অ্যাটাকটা করছে নট অনলি অন ইসরায়েল বাট অলসো জর্ডানে, ইরাকে, তারপরে হচ্ছে ইউএইতে, কাতারে এবং কুয়েতে, যে জায়গাগুলোতে ছোট ছোট আমেরিকান
এইটাই হচ্ছে বাস্তবতা, যে ছোট ছোট আমেরিকান ক্যান্টনমেন্ট আছে ওখানে, এবং ইউনাইটেড আরব আমিরাতের পুরা এয়ার ডিফেন্সটা দেয় হচ্ছে ইউএস আর্মি। কিছুদিন আগ পর্যন্ত সৌদি আরবের এয়ার ডিফেন্সের একটা বড় অংশ ভাড়ায় ইউএস আর্মি দিত। তো এই যে বাস্তবতাগুলো আছে, এই বাস্তবতাগুলোর কারণে মুসলিম বিশ্বের যে ভাইরা আছে আমাদের, তারা ইরানের পক্ষে যাওয়ার সুযোগ পায় না। সো দিস ইজ ওয়ান কোশ্চেন, মানে আপনার যে কোশ্চেনটা ছিল এটা আমি আনসার দিলাম। এবার আসি হচ্ছে রিজিওনাল এসকেলেশনের যে থ্রেটটা আছে। আই ডোন্ট থিঙ্ক রিজিওনাল এসকেলেশন হওয়ার কোনো চান্স আছে, কারণ ওই পরিমাণ ফোর্স এখন ওখানে কনসেন্ট্রেট করে নাই। এরা আসছে বিমানে করে, মানে আগের বারের মতোই আমার ধারণা কিছু বোমাবর্ষণ করবে, কিছু ক্ষয়ক্ষতি করবে, স্ট্র্যাটেজিক কিছু পজিশন নষ্ট করবে, বিনিময়ে ইরান কিছু স্কাড, ওই যে ওদের যে ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে, এগুলো দিবে, এবং দেওয়ার পরে কয়েকদিন পরে এটা আবার কুল ডাউন হয়ে যাবে। কারণ ওদের মেইন অবজেক্টিভ কি? মেইন অবজেক্টিভ হচ্ছে ইরানকে উইক করা। ইরানকে উইক করা দরকার এই কারণে ইসরায়েলকে স্ট্রং করা। এটা রিজিওনাল এসকেলেশনে কেন যাবে না? কারণ রাশিয়া এই মুহূর্তে ওই ক্যাপাসিটিতে নাই, সে ইউক্রেনের সাথে যুদ্ধ শেষ করতে পারতেছে না। সে এসে এই রাশিয়ার সাথে তো ইরানের অলরেডি একটা চুক্তি আছেই, অনাক্রমণ চুক্তি, ওই চুক্তি তো সে অ্যাক্টিভেট করে নাই এই এসকেলেশনের সময়, সুতরাং এটা করবে না। চায়না অফকোর্স নো, সে একদম পিওর ব্যবসায়ী, সে অলরেডি মনে করেন যে ইকোনমিতে বিট করে ফেলছে, ইউএসএ কে অলমোস্ট বিট করে ফেলছে। সুতরাং চায়নার একটা ডিজাইন হচ্ছে সে কখনো আরেকজনের যুদ্ধ লড়তে যায় না। আর আমেরিকার হচ্ছে একটা নির্লজ্জ জাতি, তারা ভিয়েতনামে গিয়ে হারছে, তারা ইরাকে গিয়ে হারছে, তারা আফগানিস্তানে হারছে, এদের হারতে লজ্জা লাগে না, এরা হারবে, হেরে আবার ব্যাক করে চলে যাবে। সুতরাং এই জায়গাতে আমি এখন পর্যন্ত, আই মে বি রং, বাট আমি এখন পর্যন্ত ওই ডিনামিক্সটা পাচ্ছি না যে এইটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার অথবা মানে রিজিওনাল এসকেলেশনে যাবে। ইফ ইউ আস্ক মি টু প্রেডিক্ট অ্যাজ অফ টুডে, আজকের মতো করে, তাহলে আমি বলবো যে এইটা মেবি আরো 10-12 দিন চলবে, চলার পরে আবার ওই ইরান তার প্রক্সি দিয়ে যুদ্ধ করতে থাকবে, আর কিছুদিন পর পর আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানকে একটু একটু করে বোমাবাজি করবে। ডেলিজ খানের ভাষ্যমতে এটি খুব বেশি দিন আসলে যাওয়ার সুযোগ নেই, 10-12 দিনের মধ্যে থেমে যাবে। তো এই যে কিছুদিন পরপর নিজেদের শক্তিমত্তার প্রদর্শন মানুষের সামনে এবং বিশ্ববাসীর সামনে দেখানো, তারই আরেকটা উদাহরণ এই মুহূর্তে আমাদের সবশেষ খবর পাওয়া পর্যন্ত আমিরাত, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের যে পাল্টা হামলা, সে কারণে আকাশপথ বন্ধ করে দিয়েছে কাতার, কুয়েত ও আরব আমিরাত। এখন একদিকে মধ্যপ্রাচ্যের এই যে মার্কিন ইসরায়েল হামলা, অন্যদিকে আমরা দেখলাম পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত একটা যুদ্ধ পরিস্থিতির মতো তৈরি হয়েছে। আবার যেমনটা বলছিলেন যে অন্যদিকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এগুলো কি সবগুলোই কোনোটার সাথে কানেক্টেড কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। শুধু এটা চিন্তা করে দেখেন, আমেরিকায় সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে জিউস লবি, তারপরে পাওয়ারফুল হচ্ছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। যুদ্ধ না করে থাকতে পারে না ওই যে, এবং প্রচুর অর্থের লেনদেন হয়, এবং অস্ত্র বিক্রি আরেকটা উদ্দেশ্য থাকে কি, ওই যে যুদ্ধ হলে ওটা হয়। আচ্ছা, আমি আর দু একটা করা বলে আমি উত্তর দিচ্ছি। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখানে আসার পিছনে একটা বড় কারণ হচ্ছে ওনার জনপ্রিয়তা খুব নিচে নেমে গেছে। মিড টার্ম ইলেকশন হচ্ছে এই নভেম্বরে, সুতরাং এই যুদ্ধের মধ্যে একটু রাখলে, আর আমেরিকানরা এমন একটা জাতি যারা ওই মানে তাদের দেশের বাইরে খুব কম লোকই খবর রাখে, চিন্তা করে। সুতরাং এই যুদ্ধে নিয়ে জিউস লবিকে যদি সন্তুষ্ট করা যায়, প্লাস দেখা যাবে আমরা যুদ্ধ জিতে গেছি বা আমরা ভালো করেছি, তাহলে তার মিড টার্ম ইলেকশনে ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে। ডোনাল্ড ট্রাম্প তো আরেকবার আসবেন, আরেক টার্মে আসবেন না, তিনি 2 বছরই থাকবেন। ওনা তো কংগ্রেসম্যান না, রিপাবলিকানদের তো কংগ্রেসম্যান আছে, এবং ডোনাল্ড ট্রাম্পের বর্তমানে তার নিজের যে ভোটার বেস সেটাও দুর্বল হয়ে গেছে। আচ্ছা, সেই জন্য আচ্ছা, আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের থিওরি হচ্ছে যে ব্রিং পিস থ্রু ওয়ার। উনি তো কিন্তু নির্বাচিত হয়েছিলেন যে যুদ্ধ না করার বা যুদ্ধের সাথে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু মার্শাল্লাহ 8টা যুদ্ধে এই মানে 1.5 বছরে জড়াই গেছেন আর কি। 1.5 বছর হয়নি, এই 1 বছর 1 মাস হচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই জেট-এন-সি। আপনি বলছিলেন যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন সবসময় মার্কিন প্রেসিডেন্টরা যে যুদ্ধে জড়াবেন না, এবং তারই ব্যতিক্রম না আসলে ডোনাল্ড ট্রাম্প, তিনিও এসে একই কাজই করেছেন। এর পেছনে কি অন্য কোনো শক্তির হাত থাকে, নাকি তারা আসলে নিজে থেকেই পরিস্থিতির শিকার হয়ে পরিবর্তন হতে বাধ্য হন? ওই যে লবি আছে, তারা আপনার ইলেকশন ক্যাম্পেইনে তারা ফান্ডিং করে, তারপরে সাপোর্ট র্যালি করে, শুধু তারা এটা কৃতজ্ঞতার প্রকাশ করতে হবে না, সেই মাধ্যমটা। আরও দু একটা পয়েন্ট যোগ করি, এই যে চীনা অস্ত্র বিক্রির ব্যাপারে ভাই বলেছেন, তারপরে উনি বললেন, ধরে হচ্ছে কি, যেমন
10C J10C পাকিস্তান যেটা ইন্ডিয়ার এগেনস্টে ব্যবহার করেছে, PL-15 যে মিসাইলটা, তো এটা তো স্টক মার্কেটে তাদের প্রাইস বেশি হয়ে গেছিল। তো তারা সরাসরি যুদ্ধ না করে যদি অন্যের মাধ্যমে যুদ্ধ করায় এটার মানে কার্যকরিতার যদি পরীক্ষিত হয়, তাহলে তার বাজার দর বেড়ে যায়। এই ওই আবার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ইন্টারেস্টটা কিন্তু এখানে চলে আসে। আচ্ছা, রাইট। আরেকটা জিনিস হচ্ছে যে ইরান চাচ্ছে যুদ্ধটাকে আরও দীর্ঘায়িত করার জন্য, কারণ যত বেশি দীর্ঘায়িত হবে ইরান আমেরিকা কিন্তু ওই ধুমধাম করে মেরে চলে যেতে চায়, মানে সোজা কথায় আমি বললাম সহজ ভাষায়। আর ইরান চাচ্ছে যে যত দিন তারা আটকায় যাওয়া যায়, কারণ আমেরিকায় যখনই বেশি দিন আটকায় যাবে তখন তাদের গোলাবরদের, এবং বর্তমানে আমেরিকার আমি কমিটি শুনছিলাম বিশেষজ্ঞদের কাছ থেকে, এবং ইউএস যে জয়েন্ট চিফস অফ স্টাফ উনি কিন্তু এই যুদ্ধে সম্মতি দেয় নাই, কারণ তাদের ওয়ার স্টক খুব লিমিটেড হয়ে গেছে। ইউক্রেনে দিয়েছে, আর ইসরায়েলে তো এই যে গাজায় সেই 2023-এর 7ই নভেম্বর থেকে তো অনবরত সব ব্যবহার করছে, মানে একসাথে এতগুলো যুদ্ধ চালানো তাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। রাইট। আর ওইদিকে মানে আমেরিকার একটা বড় নজর হচ্ছে তাইওয়ান, অর্থাৎ প্যাসিফিকে, তো ওই জায়গায় সে দুর্বল হয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস জড়িত হচ্ছে, যে ডলার নিয়ে কথা হচ্ছে, ডলার ট্রেজারি বন্ড বিক্রি করছে জাপানের কাছে এবং চীনের কাছে, তারা এখন অফলোড করছে, এবং চীনের কাছে এখন বিরাট অস্ত্র, এটা আচ্ছা বিরাট অস্ত্র। তা আর একটা ছোট্ট পয়েন্ট হচ্ছে এই ড্রোন, ইরান কেমন স্মার্ট দেখেন, তারা ওই আফগানিস্তানে ইউএস ড্রোন ঘোরাফেরা করতো, তো যখনই তাদের মানে সীমানার কাছাকাছি আসছে ওই ড্রোনকে তারা নামাইছে প্রযুক্তি দিয়ে, নামায় সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এখন ওদের সমতুল্য বা সমমানের বা কিছুটা নিচু হলেও সেই ধরনের ড্রোন তৈরি করে ফেলছে। এখন সর্বশেষ যেটা হচ্ছে, নেভির একটা ড্রোন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই 3 দিন আগের ঘটনা, এবং ধারণা করা হচ্ছে ওই একই কারসাজি করছে ইরান। সো ইরানের প্রযুক্তিগত যে হিউম্যান রিসোর্স যে আছে, সেটা তাদের জন্য খুব বড় অ্যাসেট। ধন্যবাদ। জি, আরেকটা বিষয় আমি আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, যে প্রচুর প্রবাসী বাংলাদেশি প্রবাসে মধ্যপ্রাচ্যে এই যে অবস্থান করছেন, এখন যে হামলা চলছে, পাল্টাপাল্টি হামলায় তারা বেশ বিপদের সম্মুখীন হবেন, কিন্তু এই যুদ্ধ যদি আরো বেশি দিন যায় তাদের উপর কি প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? প্রথমত হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত, দেখেন ওই যে ভাই যেটা বললেন, আপনি প্রশ্ন করলেন সেই প্রকৃতি বললেন, স্কুলের উপর বোম্বিং করছে আমেরিকা, তো মানুষের জীবন তাদের জন্য কোনো বিষয় না, কিন্তু ইরান মিলিটারি টার্গেটগুলো থেকে হিট করছে, তারা কিন্তু সিভিল এলাকাকে হিট করে নাই। তো সৌদি আরবের মতো বড় দেশ এগুলোতে হয়েছে, ওই ধরনের প্রাণহানির সংখ্যা আমি এটা কম করছি, এটা কমই, কিন্তু ওভারঅল মার্কেটটা একটা অস্থিতিশীল হয়ে যাচ্ছে। বিশেষ করে তেলের দাম যখন বেড়ে যাবে, অন্যান্য দেশগুলোতে সব কিছুর দাম বেড়ে যাবে, এবং সেই ফলে একটা ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, এবং তার ফলে এই যে এমপ্লয়মেন্টের একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। কারণ ওই যে আপনার তেল বিক্রি করতে না পারলে সৌদি আরব, তারপরে ইউএই, ওমান, কাতার যদি তেল বিক্রি করতে না পারে, কাতার তো গ্যাস বিক্রি করে, তো ওই না করতে পারলে তাহলে তাদের নিজস্ব অর্থনীতি তো হুমকির মুখে পড়বে, তাহলে লোক নেবে কোত্থেকে? জি, এই ধরনের একটা চ্যালেঞ্জ আছে, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং আমাদের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তেলের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের সব জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আর যদি তেলের দাম যদি 10 টাকা বাড়ে, মার্শাল্লাহ আমাদের ব্যবসায়িক সম্প্রদায়ের অনেক ভদ্রলোক আছেন, ওরা 20 টাকা প্রত্যেক জিনিসের দাম বাড়িয়ে দেবে, আপনি এটা নিশ্চিত থাকেন। আচ্ছা, মেজর আশরাফুজ্জামান, ধন্যবাদ আপনাকে। আমি আরও একবার আসতে চাই সাকিব আলী আপনার কাছে, একই কথা নিয়ে আসছি যে প্রবাসী অনেক বাংলাদেশি অনেক দেশে আটকা পড়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে, তাদের আসলে তাদের উপর কি ইম্প্যাক্ট পড়তে পারে সেটি, এবং যুদ্ধনীতি যেমনটা বলছিলেন মেজর আশরাফুজ্জামান, যে যুদ্ধনীতির বিষয়গুলো, যে আমেরিকা সিভিলিয়ানদের ওপর হামলা করছে ইরানে, কিন্তু ইরান আসলে সে কাজটি করছে না, মার্কিন ঘাঁটিগুলোতে তারা হামলা করছে। যুদ্ধনীতির বিষয়টি আসলে কি মার্কিনিরা বা ইসরায়েলিরা কখনোই মানে না? এরকমই কি হয়ে আসছে সবসময়? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে বাংলাদেশি যারা যারা প্রবাসী আছে, আগে একটু ওইটা বলবো নাকি দ্বিতীয়টা আগে বলবো? আচ্ছা, আপনি তো দ্বিতীয়টা খুব কোশ্চেন করলেন। প্রথম কথা হচ্ছে যে এমনিতে যুদ্ধের ব্যাপারে কিন্তু একটা আপনার জেনিভা কনভেনশন আছে, তো জেনিভা কনভেনশন মানা উচিত। জেনিভা কনভেনশনে বলে যে আপনি কিন্তু সরাসরিভাবে
নিরপরাধ বা নিরস্ত্র জনগণকে আক্রমণ করবেন না, এটা বলা হয়। কিন্তু যুদ্ধের সময় ধরেন নিরস্ত্র একজন হলো, কিন্তু নিরস্ত্র ব্যক্তি যে রাত্রেবেলা যে বন্দুকের কারখানায় কাজ করে না, সেটা তো আপনি জানেন না। আমি কথার কথা বলছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন অ্যালাইড ফোর্সেস তারা কিন্তু আপনার ড্রেসডেন মানে থেকে হামবুর্গ মানে জার্মানির সমস্ত শহর ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল, একদম গুড়িয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি পারমাণবিক বোমার ফলে যতজন মারা গেছে তার থেকে অনেক বেশি মানুষ জাপানে মারা গেছে কিন্তু ফায়ার বম্বিং বাই দ্য আমেরিকানস ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সুতরাং আপনার নিরস্ত্র মানুষকে হত্যা করা এটা কিন্তু যুদ্ধে হয়েই থাকে। তবে বিশেষ করে এই জন্য হয়ে থাকে কারণ হচ্ছে যে শহরগুলোতে ধরেন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আছে, সেই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যাতে আটকানো যায়, কারণ এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন দিয়েই যুদ্ধ হয়। কিন্তু আমার মনে আছে যে একজন যিনি বম্বিংটা করছিলেন জাপানে, সেই জেনারেল বলছিলেন যে আমরা যদি হেরে যাই, অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি হেরে যায়, তাহলে আমার কিন্তু ফাঁসি হবে। অর্থাৎ যে হেরে যায় তার জন্য সব শাস্তি আছে, যে জিতে যায় তার জন্য কিন্তু কোনো শাস্তি নাই। সুতরাং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা যদি আপনার অন্যায় করেও তাদের কিন্তু শাস্তি হবে না যদি তারা জিতে যায়, আর যারা হেরে যাচ্ছে তাদের জন্য হবে। এখন আপনি বলছিলেন যে কথার কথা ইরান কিন্তু গালফ কান্ট্রিতে ইয়ের উপরে সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করছে না, কিন্তু তারা তো নর্দার্ন ইসরায়েলে করছে। কারণ নর্দার্ন ইসরায়েলে তারা বুঝে যে ইসরায়েলি যারা আছে তারাই ইসরায়েলের আপনার শক্তি তৈরি করে, আর যদি তৈরি নাও করে, তারা যদি মনে করে আমি এই সিভিলিয়ানদেরকে মারলে ইসরায়েল আমার উপরে আক্রমণ করা বন্ধ করবে, তাহলে তারা করতে পারে। মানে আসলে ওই দিক দিয়ে চিন্তা করলে কেউই যুদ্ধনীতির ব্যাপারগুলো মানছে না এবং সবাই তার শত্রুপক্ষকে আক্রমণ করতে ব্যস্ত রয়েছেন। ছোট করে একদম 30 সেকেন্ডে যদি একটু আমাকে বলেন যে বাংলাদেশের মানুষ যারা বাইরে আটকা পড়েছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমি আগে থেকে বলে দিই, বাংলাদেশের মানুষের কোনো অসুবিধা হবে না, কারণ যারা সৌদি আরবে আছেন, আরব আমিরাতে আছেন, কাতারে আছেন, দোহাতে ওমানে আছেন, হ্যাঁ বাহরাইন আছেন, যারা আছেন সেই সমস্ত জায়গায় ইরান কিন্তু আক্রমণ করছে। যেটা মেজর জামান বললেন সেটা হচ্ছে আমেরিকান ফোর্সের উপরে। যেহেতু আমেরিকান ফোর্সের যেখানে ঘাঁটি সেখানে আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশিরা নাই, সুতরাং সেখানে যেহেতু তারা নাই, সুতরাং আমি মনে করি যে তাদের উপরে আক্রমণ আপাতত হচ্ছে না। তবে এই যুদ্ধ যদি মাসের পর মাস চলতে থাকে তাহলে সেটা আরেক দিকে যেতে পারে, কিন্তু বর্তমানে আমরা মনে করছি যেটা ডেল এইচ খানও বললেন যে এটা বোধহয় কয়েকদিনের বেশি এটা বলবে না। কারণ আমি কেন বলছি, কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইট উইল বি আ মাল্টি ডে অপারেশন। আচ্ছা, তো মাল্টি ডে, উনি কিন্তু মাল্টি উইক, মাল্টি মান্থ, মাল্টি ইয়ার বলেন নাই, উনি বলছেন মাল্টি ডে। তা আমি তো ধরে নিচ্ছি 7 দিনের বেশি হবে না, কিন্তু হয়তো বা 7 দিনের বেশি হতে পারে। আপনাদের দুজনের প্রেডিকশন কাছাকাছি, কারণ মাল্টি ডে বলেছেন উনি, আমি এই জন্য বলছি, আর কিছু না, আমার কোনো গোপন কোনো ইয়ে নাই। কিন্তু উনি যেটা বলেছেন সেটাতে বলছি যে আমি এই জন্য মনে করি যে বাংলাদেশিতে তেমন কোনো কিছু হবে না। জি, ধন্যবাদ। ডেল এইচ খান, আপনার কাছে আরো একবার আসতে চাই। ইরান যেভাবে ইসরায়েল উপসাগরীয় দেশগুলোতে আমরা দেখলাম যে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তাতে আধুনিক যুদ্ধক্ষেত্রে অপ্রতিসম যুদ্ধ কতটা প্রভাবশালী হয়ে উঠছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। প্রথম যেটা হচ্ছে যে আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই রমজান মাসটা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত কষ্টের একটা মাস হিসেবে শুরু হয়েছে এবং চলছে এই কারণে যে একদিকে ইরানে আমাদের মুসলিম ব্রাদাররা মারা যাচ্ছে, আবার আপনি দেখবেন আফগানিস্তান এবং পাকিস্তানে তারা মুসলিম ভাইরা একজন আরেকজনকে হত্যা করছে। অলরেডি 350-এর উপর মারা গেছে, 500-এর উপর হতাহত in the conflict of Afghanistan and Pakistan. Now coming back to the Iran issue, Iran কিন্তু ভেনেজুয়েলা না। এই মাসখানেক আগে ইউএসএ ভেনেজুয়েলাতে যেটা করেছে যে মাদুরো, ওদের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক কিডন্যাপ করে নিয়ে গেছে ইউএসএতে, এইটা ইরানের সম্ভব না। ইরানের সম্ভব না কি কারণে? নাম্বার 1 হচ্ছে যে পার্সিয়ান যে সভ্যতাটা আছে এটা বেশ পুরাতন, তো তাদের ওই লিগেসিটা আছে, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইরান মিলিটারি টেরেইন পয়েন্ট অফ ভিউ থেকে জিওগ্রাফিক্যালি ওয়ার্ল্ডের সবচেয়ে গিফটেড যে ওয়ার জোন আছে তার ভিতরে একটা। যেমন আপনি আফগানিস্তানে জিততে পারবেন না, আপনি সুইজারল্যান্ডে জিততে পারবেন না, আপনি ইরানে ওইরকম ভাবে পারবেন না, বাংলাদেশে বর্ষাকালে এসে আপনি জিততে পারবেন না বাইরে থেকে এসে। সো এই একটা অ্যাডভান্টেজ তাদের আছে।
আর ইরানের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে গেছে যে ধরেন ওদের যে মানে টেকনোলজিক্যাল মানে হাঙ্গার আছে, তার সাথে যদি ওদের তেল বিক্রি এবং গ্যাস বিক্রির টাকা যদি ভালো মতো পায় তাহলে তো ইরানকে কেউ থামাইতে পারবে না। এই লিবিয়া গাদ্দাফির সময়ে মানে পড়াশোনা ফ্রি ছিল, হাসপাতালে চিকিৎসা ফ্রি ছিল, এমনকি নববিবাহিত দম্পতিকে গাদ্দাফির পক্ষ থেকে একটা করে ফ্ল্যাট উপহার দেওয়া হয়তো। সেই দেশটাকে তারা ধ্বংস করছে কি কারণে? কারণ ওদের তেলটা দরকার, সম্পদটা দরকার। এবং লিবিয়া মানে গাদ্দাফি প্ল্যান করতেছিল যে হোল আফ্রিকার একটা সিঙ্গেল মুদ্রা হবে এবং সেটা দিয়ে তারা তেল বিক্রি করবে। তো এই জায়গাতে আমেরিকার যে স্বার্থ আছে, এই স্বার্থে তো আঘাত লেগেছে এবং এই আঘাতের কারণে ধরেন এই যে মানে ইরানের উপর বারবার তারা আগ্রাসন চালাচ্ছে। আজ থেকে 2500 বছর আগে সঞ্জু একটা বই লিখছিলেন, দ্য আর্ট অফ ওয়ার। এই আর্ট অফ ওয়ারে উনি একটা পরিষ্কার কথা বলে গেছিলেন যে প্রাচীর বেষ্টিত নগর আক্রমণ করো না, দ্যাট হোল্ডস গুড ইভেন টিল ডেট। ইরানের এগেনস্টে আপনি ল্যান্ড অফেন্সিভ চালানো ইউএস এর পক্ষে এখন পর্যন্ত যে মানে তার শক্তি বিভিন্ন জায়গায় যেহেতু কমে গেছে, সেই কারণে আই ডোন্ট ফিল এটা ফিজিবল না এবং এটা সে ভাবেও না ইরানকে ওভাবে সে অ্যাটাক করবে না। বাট যেটা সাকিব ভাই আমার সাথে এগ্রি করছে, থ্যাংক ইউ টু হিম, সেটা হচ্ছে যে ইট ইজ গোইং টু বি লিমিটেড। যদি আমরা ধরে নিই, আপনার একটা ধারণা জানতে চাচ্ছি ডেলিজ খান, যে যদি আমরা ধরে নিই আর কিছুদিন পরে, আপনার ভাষ্য মতে 12 দিন বা 7 থেকে 12 দিন আমরা ধরে নিলাম, এই পাল্টা আক্রমণ হয়তো থেমে যাবে, আপনার কি মনে হচ্ছে যে ইরান এবং ইসরায়েল আমেরিকার এই পাল্টা হামলার মধ্যে আসলে কারা এগিয়ে থাকবে শক্তিমত্তার দিক থেকে? আপনার কি মনে হয়? আচ্ছা, এইটা বোঝার জন্য আপু যেটা বোঝা খুব জরুরি সেটা হচ্ছে যে এখানে ভিক্টরি ডিফাইন করেন কিভাবে সেটা। মানে প্রত্যেকটা দিন ইসরায়েল এবং স্পেশালি মানে ইউএস এর যুদ্ধ মেইনটেনেন্সের খরচ অনেক বেশি, আর ইরানের থেকে খরচ অনেক কম, কারণ ইরান এখানে ডিফেন্সিভ পজিশনে আছে। ও কিন্তু বিমান নিয়ে ইউএসএ তে অ্যাটাক করতে যাচ্ছে না, সুতরাং ফুয়েল কস্ট নাই, তার সেই আর্সেনাল কস্ট থাকতেছে না, তার সেই মেইনটেনেন্স কস্ট নাই। আপনি দেখেন যে আমেরিকার একটা মানে এয়ারক্রাফট ক্যারিয়ারের টয়লেট সিস্টেম ডিসরাপ্টেড হয়েছে, এই জন্য তাদের মানে বেশ হাস্যরসের সম্মুখীন হতে হয়েছে পুরো বিশ্বের সামনে। সুতরাং আপনি যদি আমাকে ভিক্টরি পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, ইরানের জন্য এখন পর্যন্ত প্রক্সি ওয়ার ইজ দ্য বেস্ট পলিসি তাদের জন্য। হ্যাঁ, তারা যখন তাদের তেল মানে উপযুক্ত দামে বিক্রি করতে পারবে এবং আরো যদি 5-10 বছর সময় পায়, তাহলে ইরান হয়তো নিউক্লিয়ার পাওয়ার হতে পারবে। ইরান কেন হয় নাই এটা নিয়ে আমি এই আজকে আর আলোচনায় যাব না, কারণ একই পদ্ধতিতে পাকিস্তানও নিউক্লিয়ার পাওয়ার হয়েছিল, ভারতও নিউক্লিয়ার পাওয়ার হয়েছিল, ইসরায়েলও নিউক্লিয়ার পাওয়ার হয়েছে। এরা এই 3টা রাষ্ট্র কিন্তু ওই চুক্তির বাইরে এসে নিজেরা আগে নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেছে। ইরানের ওই চান্স ছিল, ওই চান্সটা সে তখন নেয় নাই। নাও হি ইজ সাফারিং ফর দ্যাট। আর ওভারঅল আমার কাছে মনে হয় যে ইউএসএ এভাবেই আস্তে আস্তে আসবে। প্রত্যেকবার ইলেকশনের আগে জিউস লবিটা যেটা আছে, এই লবিটাকে স্যাটিসফাই করার জন্য, তাদের পারপাস সার্ভ করার জন্য, ইগো সার্ভ করার জন্য এসে ইসরায়েলের সাথে এখানে এসে বম্বিং করে যাবে। আর কন্টিনিউয়াস ইরান যেটা করতে থাকবে, হেজবুল্লাহ, হামাস, হুতি এবং নতুন নতুন যত প্রক্সি পারে সে বাড়াবে এবং বাড়ায় সে এই ইসরায়েলকে এই থ্রেটের উপর রাখবে। কারণ ইরানও জানে যে ইসরায়েল যত এক্সপান্ড করবে, ইরান তত বেশি থ্রেটে থাকবে, অস্তিত্বের সংকটে থাকবে। ধন্যবাদ ডেলিজ খান, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনলাইনে। জি জি অবশ্যই। আচ্ছা, খুব সংক্ষেপে বলবে, মানে আপনি এই যে ইরান কিন্তু যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম ইন্টেলিজেন্স পাচ্ছে, অর্থাৎ কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, এবং সেটা চাইনিজ বেডু যে তাদের নেভিগেশন সিস্টেম আছে তার মাধ্যমে। ঠিক এই বেডুর মাধ্যমেই আপনার পাক ভারত যুদ্ধের সময় ভারতের কোন জায়গায় কি অবস্থান আছে পাকিস্তান যেটা জানতে পেরেছিল। আচ্ছা, এটা তার জন্য খুব সুবিধা হওয়ার কথা। আরেকটা হচ্ছে, এবারও দ্বিতীয়বার আলোচনার সময়ও শেষ মুহূর্তেও মানে আলোচনা শেষ হওয়ার আগেই কিন্তু আবার যুদ্ধ শুরু হয়ে গেল। এটা জুনেও এই একই ঘটনা ঘটছিল। মানে থার্ড রাউন্ড করে দেয়। আর একটা ছোট্ট কথা, প্রাকৃতিক যে কথা ডেল সাহেব বললেন, যেটা আপনার ইরানের 3 দিক দিয়ে শুধুমাত্র সমুদ্র সাইডে খোলা, এদিকে বাকি পর্বত আর হচ্ছে মরুভূমি আর হচ্ছে মার্শিল্যান্ড পশ্চিমে। আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ মেজর আশরাফুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ জনাব সাকিব আলী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 3 জনকে অসংখ্য ধন্যবাদ।